আজকের ভৌতিক ছায়া চ্যানেলের পক্ষ থেকে রয়েছে সমরেশ মজুমদারের লেখা কালা পাহাড় উপন্যাসের 7ম পর্ব। গল্প পাঠে আমি অঞ্জলি। লাল বাইকটা ছুটে যাচ্ছিল ডুয়ার্সের সুন্দর চওড়া ফদ্দরে। গয়ের কাটা বীরপাড়ার মোড় হয়ে যখন অর্জুনরা জলদাপাড়ার জঙ্গলের গায়ে পৌঁছল, তখন সূর্যদেব পাত্তারি গোটাতে ব্যস্ত। ব্যাক সিটে মেজর এখন অনেকটা স্বচ্ছন্দ হয়ে বসে আছেন। সারাটা পথ আর মুখ খোলেননি। খুন হওয়ার গল্পটা শোনার পর থেকেই তিনি চুপচাপ। ভুল হলো, ঠিক চুপচাপ নন তিনি। ঠোঁট বন্ধ করে সমানে একটা সুর বের করে যাচ্ছেন নাকের ফুটো দিয়ে। কানের কাছে সেটা খুব শ্রুতিকর নয়, কিন্তু অর্জুন সেটা সহ্য করেছিল। পুরনো দিনের বাংলা গান থেকে আরম্ভ করে আধুনিক ইংরেজি গান, কিছুই বাদ যাচ্ছে না। অর্জুনের অস্বস্তি শুরু হলো মাদারিহাট ট্যুরিস্ট বাংলো ছাড়ার পর থেকেই। দিনে দিনে ফিরে না এলে অস্বস্তিটা যাবে না, অথচ সেটা যে আর সম্ভব নয় তা এখন বোঝা যাচ্ছে। এসব অঞ্চলে সন্ধ্যের মুখেই হাতি বেরিয়ে আসে জঙ্গল জুড়ে, সেটা নিয়েও সে ভাবছে না। যাদের এড়াতে মিসেস মমতা দত্ত নিজের গাড়ি ছেড়ে অন্যভাবে জলপাইগুড়িতে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তাদের নিয়েই এখন চিন্তা। অবশ্য এখন সে একা নেই, মেজর সঙ্গে থাকায় কিছুটা সাহস পাওয়া যাচ্ছে। অর্জুন বাইকের গতি আরও বাড়ালো। পথে কোনো বাধা পাওয়া যায়নি। হাসিমারার মোড়ে একটা প্রাইভেট কার দাঁড়িয়েছিল। মোড় বলেই গতি কমাতে বাধ্য হয়েছিল অর্জুন, এবং তখনই সে ভানুদাকে দেখতে পেল। লম্বা পেটা শরীর, ভানু বন্দ্যোপাধ্যায়, সুভাষিনী চা বাগানের ম্যানেজার। বছরখানেক আগে অমল সোমের সঙ্গে দেখা করতে এসেছিলেন ভদ্রলোক। না, কোনো প্রয়োজনে নয়, গল্প শুনে আলাপ করে গিয়েছিলেন। দারুণ মানুষ। এডমন্ড হিলারির সঙ্গে এভারেস্টের ওপর উঠে ছবি তুলেছেন প্রচুর। সেই সময় বরফের কামড়ে পায়ের কয়েকটা আঙুল ক্ষত বিক্ষত হয়েছিল। একসময় একটি ইংরেজি সৈনিকের চাকুরে ছিলেন। এডমন্ড সাহেবের বইয়ে ওর ভালো প্রচুর ছবি আছে। সত্যিকারের স্পোর্টসম্যান মানুষটি এখন চা বাগানের ম্যানেজার। অর্জুন তার গাড়ির পাশে নিজের বাইক দাঁড় করালো। মুখ ফিরিয়ে দেখতে পেয়েই ভানুদা চিৎকার করলেন, আরে সাহেব যে, এদিকে কি ব্যাপার? একগাল হাসলেন ভদ্রলোক। বাইক দাঁড় করাতেই মেজরও জিজ্ঞেস করলেন, আমরা কি পৌঁছে গিয়েছি? অর্জুন মাথা নাড়ল। এখনো কিছুটা পথ বাকি, আসুন এর সঙ্গে আলাপ করিয়ে দিই। ভানুদা, ইনি মেজর, আমাদের খুব কাছের মানুষ। সারা পৃথিবী জুড়ে অনেক অ্যাডভেঞ্চার করেছেন। আর ইনি ভানু বন্দ্যোপাধ্যায়, টি প্ল্যান্টার। এডমন্ড হিলারির সঙ্গে এভারেস্ট গিয়েছিলেন। বাইকে বসেই মেজর জিজ্ঞেস করলেন, কতটা মানে? ভানুদা জানতে চাইলেন। কতটা উঠেছেন? সামান্যই, মাত্র 22,000 ফুট। গুড। এবার যখন নর্থ পোলে আমার জাহাজ ডুবি হলো, তখন ভেবেছিলাম এভারেস্টের ওপরে নিশ্চয়ই এর চেয়ে বেশি ঠান্ডা হবে না। কেমন ঠান্ডা! প্রচণ্ড। কিন্তু কোথায় জাহাজ ডুবি হয়েছিল বললেন? নর্থ পোলে বেড়াতে গিয়েছিলাম। ওখানকার পেঙ্গুইনদের ছবি তুলবো এমন ইচ্ছে ছিল। জাহাজের ক্যাপ্টেন একটা আমেরিকান গোয়ার, চার্লি বলে ডাকতাম। 1000 বার বলেছিলাম, কুয়াশায় যখন চারপাশ ঢাকা তখন আর এগিয়েও না। শুনল না কথা। চোরা বরফে ধাক্কা খেলাম। আইসবার্গ, ব্যাস ডুবলো। লাইফ জ্যাকেট পরে ওই ঠান্ডায় পাক্কা 8 ঘন্টা খাবি খেয়েছি জলে। হেলিকপ্টার এসে না তুললে আপনার সঙ্গে আলাপই হতো না।
কথা শুনতে শুনতে ভানুদা এতখানি মুগ্ধ যে তার গলায় সেটা ফুটে উঠল। আরে কি আশ্চর্য, আপনাকে তো ছাড়ছি না, চলুন আমার বাগানে। মেজর মাথা নাড়লেন। না, নামতে পারবো না। মানে? এতক্ষণ বাইকে বসে শরীর জমে গিয়েছে, এখন নেমে দাঁড়ালে আর উঠতে পারবো না। এইভাবে এতক্ষণ বসা যে কি পরিশ্রমে সেটা ভুলতে গান গাইছিলাম। শরীরের সব কবজা এখন একেবারে আটকে গিয়েছে। এই বাইকে আপনাকে উঠতে হবে না, আমার গাড়িতে পা ছড়িয়ে বসুন। এবার অর্জুন আপত্তি করলো। ভানুদা, আমি একটা জরুরি কাজে হৈমন্তীপুর চা বাগানে যাচ্ছি, এখন আপনার ওখানে যাওয়া যাবে না। হৈমন্তীপুর? চমকে উঠলেন ভানু বন্দ্যোপাধ্যায়। সেখানে কেন? মিসেস মমতা দত্তকে একটা খবর দিতে। হৈমন্তীপুরের এখন যা অবস্থা তার সম্পর্কে তোমার কোনো ধারণা আছে তো? কিছুটা আছে। গতকালও মিসেস দত্তের বাবুর্চির খুন হয়েছে। হঠাৎ মেজর বলে উঠলেন, অ্যানাদার খুন? তাও হলে তো আমাদের সেখানে যেতে হচ্ছেই। নো মিস্টার বন্দ্যোপাধ্যায়, এর পরের বার আপনার সঙ্গে দেখা করব। ভানুদা হাত নাড়লেন। জাস্ট এ মিনিট, সন্ধে হয়ে এসেছে। আমার মনে হয় আজকের রাতটা আমার ওখানে কাটিয়ে কাল সকালে গেলেই ভালো হবে। অর্জুন মাথা নাড়ল। তাহলে কথার খেলাপ হয়ে যাবে। মিসেস দত্তকে আমি কথা দিয়েছি, আজই খবর দেব। আপনি কি কিছু আশঙ্কা করছেন? হ্যাঁ, বাগানে ঢোকার আগেই বিরাট নীলগিরি ফরেস্ট, একটার পর একটা খুন হচ্ছে সেখানে। তাহলে চলো লোকাল থানায় তোমাদের নিয়ে যাই, ওদের এসকর্টকে সঙ্গে নিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু থানায় যাওয়াটা এই মুহূর্তে ঠিক কাজ হবে না। আপনি যাদের ভয় পাচ্ছেন তাদের নজর নিশ্চয়ই থানার ওপরেও আছে। ভানু বন্দ্যোপাধ্যায় একটু চিন্তা করলেন, তারপর বললেন, বাইকটাকে এখানে রেখে তোমরা আমার গাতে ওঠো, তিনজনেই যাই। মেজর চটপট বলে উঠল, দ্যাটস নট আ ব্যাড আইডিয়া। এই সময় একটা পুলিশের জিপকে দেখা গেল। সম্ভবত ভানু বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দেখেই দারোগাবাবু দাঁড়িয়ে গেলেন। কেমন আছেন স্যার? ভানুদা হাত নাড়লেন। ভালো, কি খবর? জিপে বসেই দারোগা উত্তর দিলেন, এই চলছে। এমন একটা চাকরি মশাই, একটু শান্তিতে থাকার জো নেই। ভানুদা জিজ্ঞেস করলেন, হৈমন্তীপুরে শুনলাম গত রাত্রেও মার্ডার হয়েছে। আর বলবেন না, আজ ভোরে নাকি একটা অ্যাম্বাসাডার এসেছিল এই তল্লাটে, শিলিগুড়ি থেকে। খবরটা পেয়ে ছুটোছুটি করলাম, কিন্তু কোনো লাভ হলো না। হৈমন্তীপুরে ঢোকার মুখে যে সাঁকোটা ছিল সেটা কেউ উড়িয়ে দিয়েছে, গাড়ি যাচ্ছে না আর। মনে হচ্ছে ভদ্রমহিলাকে বাগানটা বিক্রি করে দিয়ে যেতে হবে। দারোগাবাবু বললেন, ওকে আপনারা প্রোটেকশন দিচ্ছেন না? কাকে দেব? আমাদের না জানিয়ে হুটহাট জলপাইগুড়ি চলে যাচ্ছেন। এরা কারা? দারোগার চোখের দৃষ্টি ঘুরল। আমার বন্ধু। ভানুদা জানাতেই দারোগা হাত নেড়ে চলে গেলেন। অর্জুন এবার জিজ্ঞেস করল, কি করবেন? আপনার গাড়ি তাহলে হৈমন্তীপুরে ঢুকবে না। সাঁকোয়া থেকে বাংলো কত দূর? মাইল খানেক তো বটেই। মনমরা হয়ে গেলেন ভানুদা। তাহলে আমরা চলি, এখন সাঁকোর নিচে জল থাকার কথা নয়। বাইকটাকে পার করাতে পারবো, ফেরার সময় আপনার সঙ্গে দেখা করে যাব। অগত্যা যেন রাজি হতে বাধ্য হলেন ভানুদা। বেশ, রাত 9টা পর্যন্ত তোমাদের জন্য আমি অপেক্ষা করব। খুব চিন্তায় ফেলে দিলে ভাই। অর্জুন আর অপেক্ষা করলো না। মেজর বললেন,
এই নামে একজন অ্যাক্টর ছিলেন না, খুব হাসাতেন। হ্যাঁ, সেটা প্রথম দর্শনে ওকে বলেছিলেন অমলদা। শুনে ভানুদা জবাব দিয়েছিলেন, কার সঙ্গে কার তুলনা করছেন? উনি জিনিয়াস, আমি ওয়ান অফ দ্য ম্যান। অর্জুনের কথা শুনে মেজর এমন হেসে উঠেছিলেন যে বাইকটা জোর নড়ে উঠল। মেজর বললেন, সরি, একটু বাদেই হেডলাইট জ্বালাতে হবে। রাস্তা নির্জন, দুপাশে বাড়ি ঘরও নেই। হাসি মারা ছাড়াবার পরেই কেমন জঙ্গলে আবহাওয়ায় এসে গিয়েছিল ওরা। এবার সেটা গভীর হলো। হঠাৎ মেজর অর্জুনের পিঠে টোকা মারলেন। অর্জুন ঘাড় না ঘুরিয়ে জিজ্ঞেস করল, কিছু বলছেন? মেজর গলা নামিয়ে জিজ্ঞেস করলেন, কানের কাছে মুখ এনে, তোমার সঙ্গে রিভলভার আছে তো? গুলি ভরা আছে কিনা দেখে নাও। অর্জুন স্বাভাবিক গলায় জবাব দিল, আমার কাছে কোনো অস্ত্র নেই। যা। মেজর কোকিয়ে উঠলেন, আপনি কি ভয় পাচ্ছেন? নো নেভার, সেবার হাইলেমে মারপিট করেছিলাম খালি হাতে। ভয় আমি পাই না, তবে সাবধানের তো মার নেই। আর কত দূর? আমার দুটো পা এমন অবশ হয়ে গিয়েছে যে ও দুটো আছে কিনা তাই বুঝতে পারছি না। মেজরের গলার স্বর শুনে অর্জুনের মায়া হলো। ভারী শরীর নিয়ে একভাবে বসে থাকা সহজ কথা নয়, কিন্তু এই মানুষটাই কি করে তাহলে আফ্রিকা, নর্থ পোলে অথবা তিব্বতে অভিযান করে বেড়ান? মাঝে মাঝে মনে হয় মেজর সমানে গুল মেরে যাচ্ছেন। কিন্তু বিষ্টু সাহেব বলেছেন ওর সবচেয়ে বড় গুণ কখনোই মিথ্যে কথা বলেন না। অর্জুন নজর রাখছিল। প্রত্যেক চা বাগানের সামনে নাম লেখা বোর্ড থাকে, সেটা থেকেই হৈমন্তীপুরের হদিস পেতে হবে। হঠাৎ দারোগার কথাটা মনে এলো। সকালে তিনি একটা অ্যাম্বাসাডারের খোঁজ করেছিলেন। কোন অ্যাম্বাসাডার? ভদ্রলোক বিশদে বলেননি। আজ সকালে শিলিগুড়ি যাওয়ার পথে মিষ্টির দোকানে যেটা দাঁড়িয়েছিল, অমলদার অনুরোধে যে গাড়িটা তাদের লিফট দিয়েছিল, সেইটা কি? শিলিগুড়িতে পৌঁছবার পর এ নিয়ে অমলদার সঙ্গে কথা বলার আর সুযোগ হয়নি। তবু ব্যাপারটা মনে বিঁধতে লাগলো। পরক্ষণে সে চিন্তাটাকে ঝেড়ে ফেলতে চাইল। হৈমন্তীপুরের কেসটা যখন সে নিচ্ছে না, তখন এ নিয়ে মাথা ঘামিয়ে কি লাভ? বাইকের হেডলাইটে আলো সাইনবোর্ডের ওপর পড়তেই অর্জুন গতি কমিয়ে বলল, আমরা এসে গিয়েছি। মেজর পেছন থেকে বললেন, কোথায় এলাম? চারপাশে তো অন্ধকার। ততক্ষণে রাস্তাটা দেখতে পাওয়া গিয়েছে। পিচের রাজপথ থেকে একটু নুড়িতে ভরা পথ নেমে গিয়েছে বাঁ দিকে, চা বাগানের রাস্তা যেমন হয়। অর্জুন বাঁ দিকে বাইক ঘোরালো। মেজর বলে উঠলেন, ভাঙা ব্রিজটাকে খেয়াল করো। উফ, কি অন্ধকার রে বাবা! সেবার নিউ ইয়র্কে 1 ঘন্টার জন্য পাওয়ার চলে গিয়েছিল, ঠিক এমন অন্ধকার হয়েছিল সেখানে। অমন ঘটে না বলে কেউ তো বাড়িতে মোমবাতি পর্যন্ত রাখে না। গতি কম ছিল। মিনিট 1.5 যাওয়ার পর সাঁকোটাকে দেখা গেল। কাঠের সাঁকো, বড়জোর হাত 15 হবে। ঠিক মাঝখানের কাঠগুলো উধাও, গাড়ি যাওয়া আসা অসম্ভব। কিন্তু অর্জুনের মনে হলো সার্কাসের বাইক ড্রাইভাররা ওই ফাঁকটুকু বাইক নিয়ে লাফিয়ে যেতে পারে। হেডলাইটের আলোয় সাঁকোর নিচটা দেখলো অর্জুন। তারপর বলল, এবার আপনাকে নামতে হবে, বাইকটাকে নিচে নামাতে হবে। একদম ইচ্ছে ছিল না মেজরের। গাই হুই করে তিনি কোনো রকমে নিচে নেমে চিৎকার করে বসে পড়লেন। বোঝা যাচ্ছিল পায়ে বিন্দুমাত্র জোর নেই। এক নাগাড়ে বসে বসে ও দুটোতে ঝিঝি ধরে গেছে। অর্জুন হেসে বলল, মোটর বাইকের পেছনে বসে আপনার এই অবস্থা? আর ভাবুন তো কালা পাহাড়ের কথা। ভদ্রলোক দিনের পর দিন, রাতের পর রাত ঘোড়ার পিঠে বসে থাকতেন,
চিঁচিয়ে উঠলেন, ইহ, আমাকে কালা পাহাড়ে দেখেও না, আমি কি ওরকম লোক? অদ্ভুত তুলনা। মেজরের পা ঠিক হতে যে সময় লাগলো তার মধ্যে অর্জুন দেখে নিল সাঁকোর নিচে দিয়ে কোনো মতে বাইকটাকে পার করা সম্ভব হবে। যা ভেবেছিল ঠিক তাই, জল নেই, কয়েকটা বড় বোল্ডার পড়ে আছে শুকনো হয়ে। মাঝে মাঝে বাইকটাকে দু হাতে তুলতে হবে, এই যা। পায়ে পায়ে শুকনো ঝরাটা পার হয়ে আবার রাস্তায় উঠতেই ওরা পায়ের শব্দ শুনতে পেল। আওয়াজ লক্ষ্য করে তাকাতেই অন্ধকারের মধ্যেই একটা ছায়া মূর্তিকে ছুটে যেতে দেখা গেল। মেজর চিৎকার করলেন, এই কে? হু আর ইউ? অর্জুন মোটর বাইকের হেডলাইট ঘুরিয়ে লোকটির পেছনটা দেখতে পেল এক ঝলক। চট করে পাশের চা বাগানের মধ্যে মিলিয়ে গেল সে। মেজর বললেন, লোকটা কে হে? পালালো কেন ওভাবে? হয়তো গার্ড দিচ্ছিল, আমরা এসেছি এই খবর দিতে গেল। কাকে সেটাই তো জানি না। অর্জুন আবার বাইক চালু করলো। মেজর জিজ্ঞেস করলেন, উঠতে হবে? না হলে যাবেন কি করে? হাঁটবেন? হাঁটা আমাকে দেখিও না তৃতীয় পাণ্ডব। এক রাত্রে সাহারার আমি 20 মাইল হেঁটেছিলাম। ঠিক আছে, উঠছি। বাইকে উঠে তিনি বললেন, ভানুবাবুর প্রস্তাবটা খারাপ ছিল না। আজ রাত্রে ওর বাড়িতে রেস্ট নিয়ে কাল সকালে এলে হতো। পরিশ্রমী হয়নি যখন, তখন রেস্ট নেওয়ার কি দরকার? মেজর নাক দিয়ে যে শব্দটা করলেন তাতে কথাটা যে খুব অপছন্দের তা বোঝা গেল। অন্ধকার চিরে হেডলাইটের আলো এগিয়ে যাচ্ছিল। রাত্রে বাগানের চেহারা ভালো বোঝা যাচ্ছে না বটে, কিন্তু রাস্তার ওপর যেভাবে শুকনো ডালপালা ছড়ানো আছে তাতেই স্পষ্ট ইদানিং যত্ন নেওয়া হচ্ছে না। একটু বাদে বাগানের ফ্যাক্টরি এবং অফিসগুলো নজরে এলো। কোথাও আলো নেই, একটি মানুষকেও কাছে পিঠে দেখা যাচ্ছে না। অর্জুন দুবার হর্ন দিল, তারপর এগিয়ে গেল সামনে। ডান দিকে বাঁক নিতেই আচমকা একটি আলোকিত বাংলো চোখে পড়ল। অনুমান করা গেল এটিতেই মমতা দত্ত থাকেন। বাংলোয় বিদ্যুৎ আছে, টেলিফোন মৃত, কিন্তু বিদ্যুতের লাইন যদি ঠিক থাকে তাও হলে আর সব জায়গা অন্ধকার কেন? গেট বন্ধ, ভেতর থেকে তালা দেওয়া। অর্জুন হর্ন দিল। মমতা দত্তের নিজস্ব কর্মচারীরা নিশ্চয়ই পাহারায় থাকবেন, কিন্তু তাদের দেখতে পাওয়া যাচ্ছে না। অর্জুন আরও কয়েকবার হর্ন দিল। মেজর নেমে দাঁড়ালেন। গেটের সামনে গিয়ে চিৎকার করলেন, বাড়িতে কেউ আছেন? আমরা জলপাইগুড়ি থেকে এসেছি। বাড়িটা ছবির মতো নিশ্চল রইল। অর্জুন বলল, আপনি বাইকটার কাছে থাকুন, আমি ভেতরে ঢুকছি। ভেতরে ঢুকবে কি করে? গেট তো বন্ধ। গেটটা টপকাতে হবে। আলো জ্বলছে যখন, তখন মানুষ নিশ্চয়ই ভেতরে আছে। বাইকটাকে দাঁড় করিয়ে অর্জুন এগিয়ে গেল। গেটের উচ্চতা ফুট 6 খাঁজে পা দিয়ে সে শরীরটাকে ওপরে তুলে লাফিয়ে নামলো নিচে। দুপাশে বাগান, মাঝখানে গাড়ি চলার পথ। সেই পথ ধরে বাংলোর দিকে এগোতেই সে দাঁড়িয়ে পড়ল। বাংলোর গাড়ি বারান্দার নিচে সিঁড়ির ওপর উপুর হয়ে আছে একটা শরীর। রক্তের ধারা বেরিয়ে এসে জমাট বেঁধে গেছে পাশে।